কথা বলার সুযোগ পেয়েছে, আর আজই সব সত্য জেনে ফেলেছে। অদ্ভুত। আজ ওর প্রথম কথা হলো, আবার ভালোবাসে। এটা কেমন কথা? আহনাব দাঁতে দাঁত চেপে বলল, এটা অরুর কথা, ওকে জিজ্ঞেস কর কিভাবে ভালোবাসে, কি দেখে এত ভালোবাসা উতলে পড়ছে যে আমাকেও আজ লোভী খারাপ মন মানসিকতার লোক বলছে। ইভান বলল, এখন বলেছিল তখন জিনিসপত্র না ভেঙে ওর গালে একটা চড় লাগিয়ে দিতে পারিসনি? চেয়ার টেবিল না ভেঙে ওর দাঁতগুলো সব ভেঙে দিতি। আরাফ ইভানের দিকে চোখ গরম করে তাকাতেই ইভান বলে, ভালো, এভাবে তাকিয়ে থাক আর ওকে আশকারা দিতে দিতে মাথাতে উঠাতে থাক। তারপর মাথায় উঠে একদিন সব চুল টেনে ছিঁড়ে দেবে। ইমন বলল। ভাই চুপ কর না, ওর এখনো এত বুঝজ্ঞান হয়নি। এবার তুর্য আহনাফকে উদ্দেশ্য করে বলে, ও তোকে এসব কেন বলেছে? আহনাফ বলল, ও ভাবছে আমি সম্পত্তির ভাগ পাওয়ার জন্য ওকে বিয়ে করছি। ও আমাকে নাকি সব সম্পত্তি লিখে দেবে, তারপরও যেন আমি ওকে মুক্তি দিই। আমার নাকি মন মানসিকতা খারাপ, তাই আমি ওর। এতটুকু বলে আহনাফ আবারও ফুপিয়ে উঠল। সে বসা থেকে উঠে বলে, বাদ দে এসব। আহনাফ এরপর রুম থেকে বেরিয়ে গেল। এদিকে আহনাফকে রুম থেকে বের হতে দেখে অরুণিকা মাওসিয়াতের পেছনে আড়াল হয়ে গেল। আহনাফ রাগী দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে চলে গেল। এদিকে শতাব্দী লাইব্রেরি রুমে একা বসে আছে। ভাঙচুরের শব্দ শুনে তাহমিদ ওকে ফেলেই চলে গেছে। 20 মিনিট ধরে সে একা বসে ছটফট করছিল। 20 মিনিট পর তাহমিদকে দেখে সে শান্ত হলো। তাহমিদ শতাব্দীর হাত ধরে বলে, সরি, তোমাকে এতক্ষণ একা বসিয়ে রেখেছি, সরি শতাব্দী। শতাব্দী চোখের ইশারায় বোঝালো সমস্যা নেই। তাহমিদ বলল, অরুণিকা আর আহনাফের মধ্যে হালকা পাতলা কথা কাটাকাটি হয়েছে। তুমি তো জানোই ওরা টম এন্ড জেরির মতো যুদ্ধ করে। কিছুক্ষণ পর দেখবে দুজনে হাসাহাসি করবে। শতাব্দী এক দৃষ্টিতে তার মিষ্টি মশাইয়ের দিকে তাকিয়ে আছে। তাহমিদ যে তাকে মিথ্যে বলেছে সে তা ভালো করেই জানে, কারণ শতাব্দী অরুণিকার সাথেই থাকে। আর অরুণিকা তার মনের সব কথা তার সতু আপুকে জানিয়ে দিয়েছে। অরুণিকা যে আনাফকে ভালোবাসে না, ইমান নামের একটা ছেলেকে ভালোবাসে, এটাও শতাব্দী জানে। কেন যেন তার এই মুহূর্তে আনাফের জন্য খারাপ লাগছে। সে নিজেও একটা সময় আহনাফের জায়গায় ছিল। হয়তো এক বাক্যিক ভালোবাসাগুলো এমনই যন্ত্রণাদায়ক হয়। শতাব্দীও তো তার মিষ্টি মশাইকে একতরফাই ভালোবেসে গেছে। কখনো তাহমিদ তার ভালোবাসায় সাড়া দেয়নি, যদিও শতাব্দী জানে তাহমিদ তাকে খুব ভালোবাসে। গভীর রাত, সবাই হয়তো ঘুমিয়ে গেছে, শুধু ঘুম নেই আহনাফের চোখে। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে সে পেছনে ফিরে দেখে আরাফ দাঁড়িয়ে আছে। আরাফ আহনাফের কাঁধে হাত রেখে বলে, অরু তোকে কি বলেছিল? আহনাফ শুকনো মুখে বলে, এটা শুনতে এসেছিস? হ্যাঁ, কারণ আমি জানি এটা না বললে তুই নিজেকে হালকা করতে পারবে না। আহনাফ হুট করে আরাফকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। অনেকক্ষণ পর সে নিজেকে শান্ত করে আর বলে, এইটুকুন মেয়েটাকে কত যত্ন নিয়ে স্পর্শ করতাম। মন খারাপ হলে ওর ছোট ছোট হাতগুলো ধরে রাখতাম। ও আমার আঙ্গুল ধরে কলকাতার গলিতে হাঁটতো। ওর অন্ধকারে ভয় লাগলে আমার পাশে ঘুমিয়ে পড়তো। মেয়েটা এখন সব ভুলে গেছে। বলছে আমার নাকি ওকে স্পর্শ করার লোভ চড়ে বসেছে, তাই আমি ওকে বিয়ে করতে চাইছি। আরাফাত মুঠো করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আহনাফকে থামিয়ে দিয়ে সে নিচে নেমে সোজা অরুণিকার ঘরে গেল। দেখলো অরুণিকা বিছানার এক পাশে জড়সড় হয়ে বসে আছে। আরাফকে দেখে অরুণিকা তার পাশে এসে বলে, আরাফ, আমি। আরাফ হুট করে অরুণিকার গালে একটা চড় বসিয়ে দিল। অরুণিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আরাফ রাগী কণ্ঠে বলে, তুমি এত বড় হয়ে গেছো যে আজ আহনাবকে এত বড় কথা বলছো? অরুণিকা ফুপিয়ে কেঁদে ওঠে। আরাফ বলে, তোমার বিয়ে আহনাবের সাথে হবে, এটা আমার ডিসিশন ছিল। তুমি এখন আমাকে এতটাই বাধ্য করছো যে তোমাকে জোর করেই এখন বিয়েতে বসাতে হবে। তোমার বাবা মা, ভাই, দাদা দাদি, এদের মধ্যে কেউই যদি বেঁচে থাকতো তাহলে তোমাকে এই বিয়ে মানতেই হতো। আমাদের বংশে এর আগেও এমন হয়েছিল। দাদার বন্ধু তাহের জানের একমাত্র মেয়ে অপুরা ইসলাম আত্মহত্যা করে নিজের ভালোবাসার প্রমাণ দিয়েছেন। এখন তুমি কি ইমামের জন্য নিজেকে মেরে ফেলতে চাও? আরাফ নিচে পড়ে থাকা ভাঙা আয়নার এক টুকরো অরুণিকার হাতে ধরিয়ে দিয়ে বলে। হাত কাটো। অরুণিকা অবাক হয়ে আরাফের দিকে তাকায়।
আহনাফ পেছন থেকে এসে অর্ণিকার হাত থেকে আয়নার টুকরোটা নিয়ে আরাফকে বলে। পাগল হয়ে গেছিস আরাফ? আরাফ বলল। পাগল হয়নি, ওকে বল মরতে। অর্ণিকা মাথা নিচু করে রইল। আহনাফ অর্ণিকাকে বলে। আমি তোমাকে বিয়ে করব না, তবু এসব খারাপ চিন্তা মাথা থেকে ফেলে দাও। আরাফ আহনাফকে থামিয়ে দিয়ে বলল। বিয়ে তো হবেই, আর এই সপ্তাহেই আকদ হবে। এখন ওর হাতে 1 সপ্তাহ আছে, এখনো মরে নিজের ভালোবাসার প্রমাণ দিক। আহনাফ কিছু বলতে যাবে তখনই আরাফ বলে। আমার মুখের উপর কিছু বলবি না, আমি শুধু দেখব ওর মনে ইমামের প্রতি ভালোবাসা কতটুকু আছে। আমি দেখতে চাই যে ভালোবাসার জন্য সে তার প্রাণ দিতে পারবে। এমন মানুষকে কষ্ট দিয়েছে, সেই ভালোবাসার জন্য সে নিজেকে কিভাবে ত্যাগ দিতে পারে। অর্ণিকা পেছন থেকে এসে আরাফের হাত ধরে বলে। আমি ভুল করে ফেলেছি আরাফ, তুমি যা বলবে তাই হবে। আরাফ হাত ছাড়িয়ে নিয়ে বলল। যার সাথে ভুল করেছো তার কাছেই ক্ষমা চাও। আমি তোমাকে ততদিন ক্ষমা করব না যতদিন তুমি কবুল বলে আহনাফকে বিয়ে করবে না। আরাফ কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল। অরুণিকা আহনাফের কাছে এসে বলে। তুমি আরাফকে এসব কেন বলেছো? আহনাফ অর্ণিকার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে। সিম্প্যাথি নেওয়ার জন্য। অর্ণিকা অবাক হয়ে বলে। আহনাফ, হ্যাঁ, তোমার তো এটাই মনে হচ্ছে এখন। স্বাভাবিক মনে হওয়ারই কথা। আমার সম্পর্কে তোমার মনে তো খুব নেগেটিভিটি জন্মেছে। এখন তোমার সব কিছুতেই আমাকে নিচু স্তরের মানুষ মনে হবে। অ্যান্ড লিসেন মিস অরুণিকা চৌধুরী, আমি নিজেকে এক্সপ্লেইন করতে চাই না। তোমার আমাকে নিয়ে যা খারাপ ভাবার ভাবো, আই ডোন্ট কেয়ার। আহনাফ হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যেতে অরুণিকা ফুপিয়ে কেঁদে ওঠে। মনে মনে সে নিজেকে বকছে, আজ তার দিনটাই খারাপ ছিল। প্রথমের আগের মাথায় সে আহনাফকে উল্টোপাল্টা বলে ফেলেছে, তাই সে দুপুর দিকে অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আহনাফের রাগ দেখার পর থেকে অর্ণিকা তাকে সরি বলার সাহস পাচ্ছিল না। এখন আবার আরাফ তাকে চড় মেরেছে। বুদ্ধি হওয়ার পর সে এই প্রথম আরাফের চড় খেয়েছে। অরুণিকা পুরো রাত বসে কেঁদেছে, কিন্তু কেউ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এলো না। অন্য কোনো সময় সে অভিমান করে থাকলে সবাই তার পেছন পেছন ঘুরঘুর করত, আর আজ সে একাই বসে আছে। অর্ণিকা মনে মনে ভাবছে, হয়তো আমি সবাইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি তো ইমানকে এতটা ভালোবাসি না যে ওর জন্য নিজের প্রাণ দিয়ে দিব। আমারটা তো শুধুই ভালো লাগা, কিন্তু যারা আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত আমি তাদেরকেই কষ্ট দিচ্ছি। আমি আসলে অনেক খারাপ, আমার তো মরে যাওয়া উচিত। পরের দিন বিকেলে আরাফ চেম্বার থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাবে, তখনই রাহি তার সামনে এসে দাঁড়ায়। রাহিকে দেখে আরাফ অবাক হয়ে বলে। আপনি? রাহি অভিমানী কণ্ঠে বলে। আমি কিন্তু তোমার সাথে রাগ করেছি। রাহির মুখে তুমি সম্বোধন শুনে আরাফ অনেক অবাক হয়। রাহি বলে। ভুলে যেও না, আমরা এখন বন্ধু। আরাফ হেসে বলল। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। রাহি আরাফের দিকে চোখ ছোট করে তাকায়। আরাফ বলে। এভাবে তাকিয়ে আছেন কেন? প্রথমত তুমি ভুলে গেছো আমরা বন্ধু হয়েছি, দ্বিতীয়ত তুমি আমার আকদে আসোনি, আবার এখন বন্ধুকে তুমি করে ডাকছো। আরাফ দীর্ঘশ্বাস ফেলে বলে। প্রথমত আমি সত্যি এই বন্ধুটা সিরিয়াসলি নেইনি। দ্বিতীয়ত সাহিল মির্জার আকদ অনুষ্ঠানে আমার উপস্থিতিটা অসম্ভবজনক হতো, আর আমি সহজে কাউকে তুমি করে ডাকতে পারি না। আরাফের কথায় রাহি কিছুটা লজ্জা পায়। রাহি বলে। জানো আমি কেন তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছি? কেন? কারণ তুমি অনেক ভালো, অনেক শান্ত, বিশ্বাসযোগ্য, সবার অনেক সাহায্য করো, তোমার মধ্যে কোনো অহংকার নেই। আরাফ মাথা নাড়িয়ে বলে। আমি মোটেও ভালো না, প্রশান্ত নয়। তখন আমি সাহিল মির্জার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠি, আর আমি আমার বন্ধুদের কাছে বিশ্বাসযোগ্য। অন্যদিকে আমি একজন ডাক্তার, তাই সবাইকে শারীরিক তার মানসিক সাহায্য করার আমার নীতি। আর অহংকার সবার মধ্যেই আছে, আমি হয়তো তা এখনো প্রকাশ করছি না। রাহি হেসে বলে। আর এই মুহূর্তে নিজের গুণগুলো লুকিয়ে তুমি আমার সামনে আরো ভালো হয়ে যাচ্ছ। আরাফও হাসে, বলে। আমি দোষী হয়ে যাচ্ছি, আমি এখন যাই।
আরব গাড়িতে উঠতে যাবে তখনই পেছন থেকে আরফের শার্টের কলার ধরে কেউ একজন তাকে পেছন টেনে এনে রাস্তায় ধাক্কা মারে। আরফ নিজেকে সামলে নিয়ে দেখে সাহিল মির্জা তার সামনে দাঁড়িয়ে আছে। রাহি সাহিলের হাত ধরে বলে, কি করছো তুমি সাহিল? সাহিল রাহির হাত চেপে ধরে বলে, তুমি এখন আমার ওয়াইফ, আর আমার ওয়াইফের সাথে অন্য কারো সম্পর্ক থাকলে আমি তাকে মুক্তি দিয়ে দেব। এটা কিন্তু আমি তোমাকে আগেও বলেছিলাম। রাহি কিছু বলার আগে সাহিল আরাফকে টেনে তুলে ধাক্কা মেরে তার লোকদের হাতে তুলে দিয়ে বলে, ওকে নিয়ে আসো। রাহি সাহিলকে আটকাতে যাবে তখনই সাহিল দাঁতে দাঁত চেপে বলে, রাহি, এখন তুমি সাহিল মির্জার স্ত্রী, তাই নিজেকে কন্ট্রোল করো, নয়তো মিডিয়ার শিরোনামে আসবে সাহিল মির্জার ওয়াইফ মৈত্রী গ্রুপের সদস্য আরব চৌধুরীর সাথে সম্পর্কে আছে। কেমন সম্পর্কে আছে তা তো তুমিই ভালো জানো। আর মিডিয়া তো মাখন লাগিয়ে নিউজ তৈরি করবে, কিন্তু যদি তোমার মাখামাখি আমার রেপুটেশনে কোনো সমস্যার সৃষ্টি করে তাহলে আমি তোমাকে নয়, ওই আরবকেই খুন করব। মাইন্ড ইট। সাহিল এই কথা বলে গাড়িতে উঠে চলে গেল। এদিকে রাহি চিন্তায় পড়ে গেল যে সে কি করবে বুঝতে না পারে। এখন সাহিল যদি আরাফের কোনো ক্ষতি করে বসে। রাহি কিছু একটা ভেবে তাড়াতাড়ি সানায়াকে ফোন দিয়ে সবটা জানালো। সানায়াও দেরি না করে ইভানকে ফোন করে আরাফের ব্যাপারে বলে। ইভানের তো এটা শোনার সাথে সাথে মেজাজ বিগড়ে গেল। সে বাকিদের ফোন দিয়ে সানায়ার দেওয়ার ঠিকানায় যেতে বলে। আধা ঘন্টা ধরে সাহিল তার লোকেদের দিয়ে আরাফকে মেরেছে। আরাফের নাক ফেটে রক্ত পড়ছে। বেল দিয়ে হাত পায়ে এলো পাথারি মারা হয়েছে তাকে। তাই এখন তার শরীর কাঁপছে, চোখের চশমাটাও ভেঙে গেছে। তার আশেপাশে সবকিছু ঝাপসা লাগছে, মাথাটাও ভনভন করছে। তখনই আহনাফের কণ্ঠ শুনে তার দেহে একটু হলেও প্রাণ ফিরল। আরাফ ভালোভাবে কিছুই দেখছে না, শুধু হট্টগোলে শব্দ পাচ্ছে। সে মাথা তুলে ঝাপসা চোখে দেখলেও অনেকগুলো মানুষ ধস্তাধস্তি করছে। এদিকে মিনিট পাঁচেক ইমন, ইভান, তুর্য, আহনাফ আর তাহমিদ সাহিলদের লোকদের সাথে মারামারি করে। আর সাহিল মির্জা পায়ের উপর পা তুলে তামাশা দেখছে। আহনাফ এবার সাহিলের লোকের নাক ফাটিয়ে দিয়ে সাহিলের দিকে এগিয়ে এসে তার গলা চেপে ধরে বলে, তোর সাহস কি করে হলো আমার ভাইকে এখানে উঠিয়ে এনেছিস? সাহিল অট্ট হাসি হেসে মুহূর্তে হাসি থামিয়ে শান্ত কণ্ঠে বলে। উফ, ভয় পেয়ে গেলাম। সাহিল উঠতে যাবে তখনই আহনাফ ইচ্ছে মতো সাহিলকে মারতে লাগে। সাহিলের লোকেরা আহনাফকে আটকাতে যাবে তখনই ইভান তার পিস্তল তাক করে সাহিল মির্জার দিকে ধরে আর বলে, তোদের এমডিকে 1 সেকেন্ডে উপরে পাঠিয়ে দিব যদি আরেকবার আমাদের গায়ে হাত লাগাস। সাহিল হাতের ইশারায় সবাইকে থামতে বলে আর নিজেও আহনাফের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আরাফকে দেখিয়ে বলে। সবাই আরাফকে দেখিয়ে দৌড়ে গেল। তাহমিদ আরাফকে উঠিয়ে বসায়। সামনে কয়েকটা গাড়ি থাকায় তারা এতক্ষণ আরাফকে খেয়াল করেনি। আরাফের যেই অবস্থা করেছে তা দেখে আহনাফের রাগ এবার সীমা ছাড়িয়ে গেল। সে আবার এসে সাহিলের কলার ধরে বলে, তোকে আমি শেষ করে দেব সাহিল মির্জা। সাহিল আহনাফের হাত চেপে ধরে নিজের কলার থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না আহনাফ চৌধুরী, কেউই আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের পুরো পরিবার ধুলোয় মিশে গেছে। মিডিয়া বলছে আমার বাবা এই খুনের জন্য দায়ী, কিন্তু কেউ আজ পর্যন্ত তার কোনো ক্ষতি করতে পারেনি। উল্টো আজ সে মন্ত্রীর পদে আছে। ইয়াং ম্যান, আমি যদি তোমাদের মেরেও ফেলি আমার কোনো ক্ষতি হবে না, কারণ আমার হাতে অনেক পাওয়ার। ইভান সাহিলের দিকে এগিয়ে এসে বলে, তোর বাবাই আমাদের পরিবারকে খুন করেছে, তাই না? যদি বলি হ্যাঁ, খুন করে ফেলবো তোকে। সাহিল মির্জা হেসে বলে, টাকা আমার সম্পদ আর পলিটিক্স আমার সেফগার্ড, আর এখন এই দুইটাই আমার হাতে আছে। তোমরা আমাকে খুন করলে সবাই ফেঁসে যাবে, আর এর মধ্যে একা হয়ে যাবে তোমাদের অরুণিকা। আহনাফ আর ইভান অরুণিকার নাম শুনে শান্ত হয়ে গেল। সাহিল বলল, তোমরা একদিনের জন্য যদি জেলখানার কয়েদি হও তাহলে তোমাদের অরুণিকাকে এক রাতের জন্য। সাহিলের মুখের ভাব দেখে পাঁচজনেরই রাগ উঠে গেল। আরাফের মাথা ঘুরছে, তাই সে সাহিলের সব কথা স্পষ্ট শুনছে। এদিকে সাহিলের কথা শুনে তুর্য চেঁচিয়ে বলে, তোর মুখ ছিঁড়ে দেবো আমি। আগে তোমাদের বন্ধুর মুখটা ঠিক করে নাও। বেচারা মার খেতে খেতে বড্ড ক্লান্ত হয়ে গেছে। এখন হয়তো ডাক্তার সাহেবের জন্য আলাদা ডাক্তার লাগবে। তাহমিদ আর ইমন আরাফকে নিয়ে গাড়িতে উঠে। ইভান যাওয়ার আগে আরো একবার পিছু ফিরে সাহিলের দিকে তাকিয়ে মনে মনে বলে,
আমাদের অরুণিকাকে নিয়ে তুই বাজে কথা বলেছিস। এখন দেখ তোর প্রাণ নিয়ে আমি কি করি। সাহিল ইভানের দিকে তাকিয়ে বাঁকা হাসে। ইভানও উত্তরে তাচ্ছিলের হাসি দিয়ে গাড়িতে উঠে বসে। গাড়ি থেকে নেমে বডিগার্ডদের ইশারায় সরিয়ে দিল সানায়া। তারাও এতদিনে জেনে গেছে সানায়া তার কাছের মানুষের কাছে কতটা নিরাপদ। তারা চলে যাওয়ার পর সানায়া পেছন ফিরে ইভানের দিকে তাকায়। ইভান মুচকি এসে তার দিকে হাত এগিয়ে দেয়। তাদের মধ্যে দূরত্ব মাত্র 10 ফুট। তবু এই পথটা সানাইয়া দৌড়েই পার করে ইভানের হাতটা ধরল। ইভান বলল, পাহাড়ে যাওয়ার জন্য প্রস্তুত তো? সানায়া একগাল হেসে মাথা নাড়ায়। ইভান সানায়াকে নিয়ে রওনা দিল পাহাড়ের দেশে। প্রভাবশালী সাহেদ মির্জার মেয়ে কখনো পাহাড় দেখেনি। সে ইভানকে খুব আবদার করে বলেছিল তাকে পাহাড়ে নিয়ে যেতে। ইভান তার এই আবদারটা ফেলতে পারল না। আর আজকাল সে সানায়ার কোনো আবদারই ফেলতে পারছে না, বরং সব ব্যস্ততা বাদ দিয়ে সে সানায়াকেই সময় দেয়। সানায়া আজ অনেক বছর পর বাসে উঠেছে। বাসে উঠে সে জানলার পাশে গিয়ে বসে পড়ে। এরপর পুরো জানলাটা খুলে দিয়ে তার চুলগুলো খুলে দিল। বাস চলতে শুরু করে। ধীরে ধীরে বাসের গতি বাড়ছে আর বাতাসে তার চুলগুলো উঠছে। সানায়া চোখ বন্ধ করে তার স্বাধীনতা উপভোগ করছে। এই প্রথম সে নিজেকে স্বাধীন মানুষ ভাবছে। এদিকে ইভান অবাক দৃষ্টিতে সানায়ার দিকে তাকিয়ে আছে। সানায়া ইভানের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত দিয়েছো ইভান, থ্যাংক ইউ সো মাচ। সানায়ার এই কথাটা বলতে গিয়েও দু চোখ ছলছল করে ওঠে। ইভান আজ সানায়াকে দেখে শুধু অবাকই হচ্ছে। সানায়া চোখের পানি টিস্যু দিয়ে মুছে বলে, কিছু মনে করো না, তুমি হয়তো বুঝতে পারবে না এটা আমার জীবনের কত বড় প্রাপ্তি। তোমার হয়তো হাসি আসতে পারে আমার কথা শুনে, কিন্তু এটাই সত্য। আমার কখনো কোনো বন্ধু হয় না। রাহি ছাড়া আমার কোনো মেয়ে বন্ধু নেই। কেউ আমাকে ভালোবাসে না। বাবা সারা জীবন নিজের কাজেই নিজেকে ব্যস্ত রেখেছিল। তিনি নিজেকেই বেশি ভালোবাসতেন। আমার মাকেও ধরে রাখতে পারেননি। বাবা মা থাকার পরও আমি তাদের কারো সাথেই প্রিয় হতে পারি না। বড় আপু নিজের পার্লার আর নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকে। ভাইয়া বিজনেস নিয়ে। আমি খুব একা ছিলাম। তারা কেউ আমাকে কোথাও যেতে দিত না। তবে যেখানে যেতাম বডিগার্ডরা আমাকে সঙ্গ দিত। কিন্তু ওদের সাথেও কথা বলে কোনো মজা পাইনি। ওরা তো প্রয়োজনে বেশি কোনো কথাই বলতো না। বাবা নাকি ওদের আমার সাথে বেশি কথা বলতে নিষেধ করেছে। সানায়া কিছুক্ষণ চুপ করে থেকে তার ছেলের হাসি দিয়ে আবারও বলে, আমি একা একা শপিং করছি, একা একা রেস্টুরেন্টে বসে খেয়েছি। আর আমার আশেপাশে সবার কত বন্ধু ছিল। তারা আমার সামনে আড্ডা দিত আর আমি তাদের দিকে তাকিয়ে থাকতাম। ইভান এবার সানায়ার হাতটা ধরে। সানায়াও শক্ত করে ইভানের হাতটা ধরে বলে, আজ প্রথম আমার কোনো বন্ধু হয়েছে যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। ইভান সানায়ার কথায় সানায়ার হাতটা আলগা করে দিয়ে বলে, পুরুষ মানুষকে অন্ধ বিশ্বাস করা উচিত নয়। সানায়া হেসে বলে, কিছু কিছু পুরুষ মানুষকে গড়া যায়। ইভান সানায়ার চোখের দিকে তাকিয়ে রয়। সানায়ার চোখের গভীরতা তাকে ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে। নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর আগেই ইভান নিজেকে সামলে নিয়ে চোখ সরিয়ে নেয়। আর সানায়া লাজুক হেসে আবার প্রকৃতি দেখায় মনোযোগ দেয়। এদিকে রুমের বাইরে দাঁড়িয়ে আছে অরুণিকা। আরাফ এখনো বিছানায় শুয়ে আছে। আজ 1 সপ্তাহ ধরে সে বিশ্রাম নিচ্ছে। এখন সে অনেকটাই সুস্থ। ঝাপসা চোখে কাউকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে আরাফ চশমাটা চোখে লাগায়। অরুণিকাকে দেখে সে মুখ ঘুরিয়ে নেয়। অরুণিকা রুমে ঢুকে আরাফের পায়ের কাছে বসে। আরাফের পায়ের বৃদ্ধা আঙ্গুলটি টেনে ধরে। আরাফ অরুণিকার হাতের স্পর্শ পেয়ে হানমনে হাসে। মূলত এভাবে অরুণিকা তার ভুলের জন্য ক্ষমা চায়। 6 জনের কেউ যদি তার সাথে অভিমান করে, সে তাদের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরেই বসে থাকে। আরাফ অরুণিকার দিকে তাকাতে অরুণিকা কেঁদে ওঠে। আরাফ অরুণিকার হাত ধরে তাকে টেনে তার পাশে বসায় আর বলে, কাঁদছো কেন? তুমি আমার সাথে কথা বলছো না কেন? রকস্টার আর মৌভাবী ছাড়া কেউ আমার সাথে কথা বলছে না। তুমি তো অন্তত আমার সাথে কথা বলো। কেউ কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে। আরাফ, তোমরা ছাড়া আমার কেউই নেই। তোমরাই যদি আমাকে দূরে সরিয়ে দাও তাহলে আমার কি হবে? তুমি তো আমাদের দূরে সরিয়ে দিচ্ছ। ইমানের জন্য আমার কথার অমান্য হচ্ছ। আহনাফের সাথে বেয়াদবি করছো। সরি, আমি আর তোমার কথার অমান্য হব না। আমি আহনাফকে বিয়ে করব। আরাফ, তবুও আমার সাথে কথা বলো প্লিজ। অরুণিকা ফুপিয়ে কেঁদে ওঠে। আরাফ অরুণিকার এক হাত ধরে অন্য হাত দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বলল,
আহনাফের কাছে ক্ষমা চেয়েছো? ও তো আমার সাথে কথাই বলছে না। ওর কাছে যাও, ওর কথা শোনো। এখন তোমার সব দায়িত্ব ওর উপর। কেন? তুমিই তো আমার অভিভাবক। আমি ওর কথা শুনবো না, শুধু তোমার কথাই শুনবো। বিয়ের পর একটা মেয়ের দায়িত্ব ওর স্বামীর কাছে চলে যায়, বাবা মার কাছে থাকে না। আর আমি তো তোমার কাজিন,